বিজ্ঞানের ইতিহাসে এমন কিছু গল্প আছে যা শুনলে সত্যি অবাক হতে হয়। আজকের গল্পটা ঠিক তেমনই একটা যুগান্তকারী ধারণাকে নিয়ে, যা একদম সঠিক হওয়া সত্ত্বেও প্রথম দিকে বিজ্ঞানীরা মেনে নিতে পারেননি। চলুন এই অসাধারণ গল্পটার ভেতরে ঢোকা যাক। একবার ভাবুন তো, একটা দারুণ আইডিয়া, একটা যুগান্তকারী ধারণা, কিন্তু সেটাকে বাতিল করে দেওয়া হলো এবং কারণগুলো একদম ঠিক ছিল। এমনটা কি হতে পারে? হ্যাঁ, পারে। আর এই অদ্ভুত প্রশ্নটাকেই কেন্দ্র করে আমাদের আজকের আলোচনা। তো এই গল্পের যিনি মূল চরিত্র, তার নাম অ্যালফ্রেড ওয়েগনার। তিনি ছিলেন একজন জার্মান বিজ্ঞানী। ওয়েগনার এমন একটা ধারণা দিয়েছিলেন যা পৃথিবীর ভূতত্ত্বের অনেকগুলো বড় বড় ধাঁধার সমাধান একাই করে দিতে পারত। তার তত্ত্বটা ছিল খুবই সহজ, কিন্তু এর প্রভাব ছিল অসম্ভব। ওয়েগনারের হাতে বেশ কিছু জোরালো প্রমাণ ছিল। প্রথমত, তিনি দেখান যে মহাদেশগুলো, বিশেষ করে আফ্রিকা আর দক্ষিণ আমেরিকা, যেন একটা জিগসা পাজেলের দুটো টুকরো, একদম নিখুঁতভাবে একে অপরের সাথে মিলে যায়। শুধু তাই নয়, হাজার হাজার মাইল দূরের দুটো আলাদা মহাদেশে একই গাছের জীবাশ্ম পাওয়া যাচ্ছিল। আর সবশেষে আটলান্টিকের দুই পারের পর্বতমালার গঠন আর শিলার ধরনও ছিল হুবহু এক। তো এই সব প্রমাণ দিয়ে ওয়াগনার কি বলতে চেয়েছিলেন? সহজ কথায় তার মূল আইডিয়াটা ছিল মহাদেশগুলো স্থির নয়, বরং সেগুলো প্রতিনিয়ত সরছে। একসময় নাকি সব মহাদেশ একসাথে জুড়ে ছিল একটা বিশাল সুপার কন্টিনেন্ট হিসেবে, যার নাম তিনি দিয়েছিলেন প্যানজিয়া। পরে সেগুলো ভেঙে গিয়ে আজকের অবস্থানে এসেছে। ওয়েগনারের থিওরিটা শুনতে দারুণ লাগলেও এর মধ্যে একটা বিরাট সমস্যা ছিল। মানে এত বড় একটা সমস্যা যেটার জন্যেই পুরো ব্যাপারটা আটকে গেল। তিনি বললেন মহাদেশগুলো সরছে, কিন্তু কিভাবে সরছে? কোন শক্তি তাদের সরাচ্ছে? এই প্রশ্নের কোনো বিশ্বাসযোগ্য উত্তর তার কাছে ছিল না। ওয়েগনার যে দুটো শক্তির কথা বললেন সেগুলো কি ছিল? এক, চাঁদের টানে যে জোয়ার হয় সেই শক্তি, আর দুই, পৃথিবীর নিজের ঘোরার শক্তি। কিন্তু সমস্যাটা হলো, বিজ্ঞানীরা যখন অঙ্ক কষে দেখলেন তখন বোঝা গেল এই শক্তিগুলো আসলে কিছুই না। মানে মহাদেশ সরানোর জন্য যা দরকার তার চেয়ে লক্ষ লক্ষ গুণ দুর্বল। আর এই সমালোচনার সবচেয়ে বড় মুখ ছিলেন ব্রিটিশ পদার্থবিদ হ্যারল্ড জেফ্রিজ। তিনি একেবারে অকাট্য যুক্তি দিয়ে ওয়েগনারের তত্ত্বের সবচেয়ে দুর্বল জায়গাটাতেই আঘাত করলেন। জেফ্রিজ এমন একটা কথা বলেছিলেন যা ওয়াগনারের তত্ত্বের ওপর শেষ পেরেকটা পুঁতে দেওয়ার মতো ছিল। তিনি বললেন, ওয়াগনার যে শক্তির কথা বলছেন সেটা যদি সত্যিই মহাদেশগুলোকে ঠেলতে পারত, তাহলে তো পৃথিবীর ঘূর্ণনই 1 বছরের মধ্যে থেমে যেত, যা অবভিয়াসলি হয়নি। এরপরে আর কিছু বলার থাকে না। আর এই চালিকা শক্তির অভাবটাই কিন্তু একমাত্র সমস্যা ছিল না, এটা তো ছিল সবে শুরু। এরপর বিজ্ঞানীরা একের পর এক আরও সব প্রশ্ন তুলতে শুরু করলেন, আর ওয়াগনারের তত্ত্বটা আরও দুর্বল হতে লাগল। যেমন ধরুন প্যানজিয়ার ব্যাপারটা। যদি ধরেও নেওয়া হয় যে সব মহাদেশ একসময় একসাথে ছিল, তাহলে প্রশ্ন ওঠে কোটি কোটি বছর ধরে কোনটা তাদের আটকে রেখেছিল, আর হঠাৎ করেই বা এমন কি হলো যে তারা ভাঙতে শুরু করল? এই প্রশ্নের কোনো জবাব ওয়াগনারের কাছে ছিল না। পর্বত তৈরি হওয়ার ব্যাপারেও তার ব্যাখ্যাটা বেশ অদ্ভুত ছিল। তিনি বলেছিলেন, হালকা মহাদেশগুলো যখন ঘন সমুদ্রের উপর দিয়ে অনেকটা জাহাজের মতো ভেসে যায়, তখন সামনের দিকটা কুঁচকে গিয়ে পর্বতের মতো তৈরি হয়। কিন্তু অন্য ভূতাত্ত্বিকদের কাছে এটা একটা অসম্ভব ব্যাপার মনে হয়েছিল। একটা কঠিন জিনিস আর একটা কঠিন জিনিসের ওপর দিয়ে এভাবে ভেসে যেতে পারে না। এমনকি ওয়াগনারের সবচেয়ে শক্ত প্রমাণগুলোর একটাকেও চ্যালেঞ্জ করা হলো। টমাস চ্যাম্বারলিন নামের একজন ভূতত্ত্ববিদ খুঁটিয়ে দেখে বললেন, আটলান্টিকের দুই পাশের পাথরের মধ্যে যতটা মিলের কথা বলা হচ্ছে তার চেয়ে অমিলই বরং অনেক বেশি, অর্থাৎ প্রমাণগুলো ততটা পক্ত নয়। তাহলে কি ওয়েগনার পুরোটাই ভুল ছিলেন? না, এখানেই গল্পের আসল মজাটা। দেখা গেল যে সমালোচকরা যে যে বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেগুলো ঠিকই ছিল, কিন্তু তারা আসলে বড় ছবিটা দেখতেই পাননি। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো যে বিজ্ঞানীরা ওয়েগনারের ব্যাখ্যা, মানে কিভাবে মহাদেশ সরছে, সেটাকে একদম ঠিকভাবেই বাতিল করেছিলেন, কারণ ব্যাখ্যাটা ভুল ছিল। কিন্তু ওয়েগনারের মূল ধারণাটা যে মহাদেশগুলো আসলেই সরছে, সেটা কিন্তু 100% সত্যি ছিল। আর এই একটা ভুলের কারণে একটা বিরাট সত্যি সামনে আসতে কয়েক দশক লেগে গেল। এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, 1912 সালে ওয়েগনার আইডিয়াটা দিলেন। 1920-এর দশকে সেটাকে নিয়ে প্রচুর সমালোচনা হলো। তারপর লম্বা একটা সময় কেটে গেল। অবশেষে 1960-এর দশকে সমুদ্রতলের প্রসারণের মতো নতুন প্রমাণ সামনে আসলো, আর জন্ম হলো আধুনিক প্লেট টেকটনিক্স থিওরির। আর আজ আমরা ওয়েগনারকে একজন স্বপ্নদ্রষ্টা হিসাবেই মনে রাখি। শেষ পর্যন্ত ওয়াগনারের তত্ত্বটা কিন্তু ভুল ছিল না, বলা যায় অসম্পূর্ণ ছিল।
তার ওই সাহসী চিন্তাগুলোই কিন্তু পরের প্রজন্মের বিজ্ঞানীদের পথ দেখিয়েছিল। তার ওই ত্রুটিপূর্ণ তত্ত্বটাই ছিল আধুনিক ভূতত্ত্বের দিকে এগিয়ে যাওয়ার প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ। ওয়াগনারের এই গল্পটা আমাদের একটা দারুণ প্রশ্ন নিয়ে ভাবতে শেখায়। আজ যে আইডিয়াগুলোকে আমরা ভুল বা অবাস্তব বলে উড়িয়ে দিচ্ছি, কে জানে সেগুলোর মধ্যেই হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের কোনো যুগান্তকারী আবিষ্কারের বীজ। সময় একদিন ঠিকই তার উত্তর দেবে।